নমস্কার বন্ধুরা, আপনি কি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান কিংবা কৃষক বন্ধু প্লাস পিএম কিষাণ প্রকল্পে টাকা পান অথবা নতুন করে আবেদন করেছেন? বর্তমানে কিন্তু রাজ্য জুড়ে কৃষক বন্ধুদের ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ভেরিফিকেশনের ফর্ম জমা নেওয়ার কাজ চলছে। কিন্তু আপনি কি জানেন এই ফর্মটি পূরণ করার সময় সামান্য কয়েকটি ভুল করলেই আপনার আবেদন বা নিয়মিত টাকা পাওয়া চিরকালের জন্য বাতিল হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ফর্মের কোন কোন বিষয়গুলো ভুল করলে আপনার ফর্ম রিজেক্ট হবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নেবেন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হবে না এবং আপনারা আগামীতে নিয়মিত কিন্তু টাকা পেতে পারেন যদি যোগ্য হয়ে থাকেন। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানাবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। এবং আপনি কি শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান নাকি কৃষক বন্ধু প্লাস পিএম কিষাণ প্রকল্পে টাকা পান অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, কৃষক বন্ধু ভেরিফিকেশান ফর্ম বাতিলের 5টি বড় কারণ পরপর পয়েন্ট ভিত্তিক আপনাদের দেখাবো। তো প্রথম পয়েন্টটা হচ্ছে নামের বানান এবং ব্যাংকের তথ্যে গরমিল। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। ফর্মের 1 নাম্বার এবং 4 নাম্বার কলমটা খুব ভালো করে আপনাদের দেখতে হবে। আপনাদের সামনে ফর্মটা ওপেন করছি এবং দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ফর্মের প্রথম পাতা। এখানে দেখুন ফর্মের 1 নাম্বার কলম এবং সেই সঙ্গে 4 নাম্বার কলম। কি বলা হয়েছে 1 নাম্বারে? সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড অথবা ব্যাংক পাসবই অনুযায়ী। এবং 4 নাম্বার কলমে বলা হয়েছে ব্যাংকের বিবরণ অর্থাৎ ব্যাংক ডিটেলস এখানে আপনাদের দিতে হবে, যেখানে ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু চাওয়া হয়েছে। তো দেখুন বন্ধুরা, ফর্মের ওই 1 নাম্বার এবং 4 নাম্বার কলমে কি ভুল করলে আপনার ফর্মটা বাতিল হতে পারে। আপনার নাম যদি ব্যাংক পাসবই বা কৃষক বন্ধু রেকর্ডের সাথে হুবহু না মেলে তবে ফর্ম বাতিল হবে। ব্যাংক ডিটেলস আপনার ব্যাংকের নাম, তারপরে ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড, সেই সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার এগুলো লেখার সময় একটি সংখ্যাও যদি ভুল হয় তবে রাজ্য সরকার থেকে পাঠানো টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না এবং ভেরিফিকেশানে এটি কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা রিজেক্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এরপর দ্বিতীয় কি ভুল হতে পারে? আধার এবং মোবাইল নাম্বার লিঙ্ক না থাকা। এই ফর্মের 5 এবং 6 নাম্বার পয়েন্টে পরিষ্কার জানতে চাওয়া হয়েছে আপনার আধার নাম্বার এবং আধার সংযুক্ত মোবাইল নাম্বার। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আপনাদের 5 নাম্বার পয়েন্টে জিজ্ঞেস করা হয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার এবং 6 নাম্বারে আধার নাম্বার সম্পর্কে আপনাদের কিন্তু এখানে ফর্মের মধ্যে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এবারে দেখুন এখানে ভুল কি হতে পারে। অনেকে আধার কার্ডের সাথে লিঙ্ক করা নেই এমন যে কোনো একটা মোবাইল নাম্বার বসিয়ে দেন। যদি আপনার মোবাইল নাম্বারটি আধার সঙ্গে যুক্ত না থাকে তবে ওটিপি ভেরিফিকেশনের সমস্যা হবে এবং অফিস থেকে আপনার ফর্মটি বাতিল করতে পারে বা আপনার ফর্মটি হোল্ড করে দেওয়া হতে পারে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আপনার আধার কার্ডের নাম্বারটা ঠিকঠাক লিখবেন এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু দেবেন। অন্য কোনো মোবাইল নাম্বার দিলে কিন্তু হবে না, আপনার ফর্মটা রিজেক্ট করতে পারে অফিস থেকে বা আপনার ফর্মটা কিন্তু হোল্ড করে দিতে পারে। এরপর 3 নাম্বার ভুল কোনটা? জমির তথ্যে খতিয়ান এবং প্লট নাম্বার ভুল। ঠিক আছে, ফর্মের 11 নাম্বার কলমটা ভালো করে খেয়াল করবেন। চাষযোগ্য জমির বিবরণ চাওয়া হয়েছে। এখানে ভুল কি হতে পারে? এখানে আপনার জেএল নাম্বার, খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার অর্থাৎ প্লট নাম্বার এগুলো লিখতে হয়। নিজের জমির পর্চা দেখে অর্থাৎ আরওআর কপি দেখে যদি সঠিক নাম্বার না বসান কিংবা জমির পরিমাণের সাথে রেকর্ডের মিল না থাকে তবে সরকারি ডেটাবেসের সাথে ম্যাচ না করায় আপনার ফর্মটা কিন্তু সরাসরি বাতিল হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফর্মের মধ্যে কোন জায়গাটায় রয়েছে। দেখুন 11 নাম্বার পয়েন্টে এখানে বলা হয়েছে যে চাষযোগ্য জমির বিবরণ অর্থাৎ এখানে আপনাদের জেএল নাম্বার দিতে হবে জমির, তারপরে খতিয়ান নাম্বার এবং সেই খতিয়ানের আন্ডারে কোন কোন প্লটগুলো আপনার রয়েছে অর্থাৎ চাষযোগ্য জমি রয়েছে সেই প্লট নাম্বারগুলো দিতে হবে
এরপরে আপনাদের চাষযোগ্য জমির পরিমাণ একরে কত লিখতে হবে, ঠিক আছে, এবং আপনার আরওআর কপিটা কোন ডেটে তোলা হয়েছে এগুলো আপনার লিখতে হবে। তারপরে আপনাদের জমির দখলের ধরন, মানে ক্রয় করেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি আপনি হস্তান্তর পেয়েছেন, এরকম বিভিন্ন কারণ রয়েছে কীভাবে পেয়েছেন, তো সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনি ভুলভাল দেন, যদি একটা তথ্য ভুল হয়ে যায়, খতিয়ান নাম্বার, প্লট নাম্বার, ঠিক আছে, এগুলো যদি ভুল হয়ে যায়, জেএল নাম্বার, তাহলে কিন্তু সরকারি যে ডেটাবেস রয়েছে তার সাথে ম্যাচ করবে না এবং তখন কিন্তু আপনার ফর্মটা ওই আধিকারিকরা রিজেক্ট করতে পারেন। এরপরে দেখুন 4 নাম্বার ভুল, প্রধান পেশা ও আয়কর সংক্রান্ত তথ্য গোপন, অর্থাৎ ইনকাম ট্যাক্স সংক্রান্ত তথ্য গোপন। দেখুন ফর্মে 10 নাম্বার কলামে জানতে চাওয়া হয়েছে আপনার প্রধান পেশা কি, আপনি কি কোনো সরকারি, আধা সরকারি বা পঞ্চায়েত বা পৌরসভা স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পান, অথবা আপনি কি 12 নাম্বার কলম অনুযায়ী আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করেন, ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের জানতে চাওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখুন এই যে 10 নাম্বার পয়েন্ট এখানে বলা হয়েছে প্রধান পেশা কি আপনার, অর্থাৎ প্রাইমারি অকুপেশন কি, কৃষক নাকি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারপরে সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী, অনুরকম কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন, এমন যদি ব্যক্তি হয়ে থাকেন তো এগুলো লিখতে হবে আপনাদের, ঠিক আছে। যারা কৃষক তারা তো কৃষক লিখবে, আর যারা এরকম কর্মী রয়েছেন তারা যদি তার পেশাটাকে গোপন করে, ঠিক আছে, তার যে পেশা সেটা গোপন করে কৃষক লিখে দেন, সেক্ষেত্রে কি হতে পারে। তো দেখুন আপনি যদি একদম স্থায়ী সরকারি চাকরিজীবী হয়ে থাকেন বা পেনশনার হন কিংবা ট্যাক্স দেন, আর সেটা যদি এখানে লুকিয়ে না লিখে দেন যে আমি চাকরি করি না বা পেনশন পাই না বা ট্যাক্স দিই না, তবে পরবর্তী সময়ে স্ক্রুটিনিতে ধরা পড়লে আপনার ফর্ম তো বাতিল হবেই, পাশাপাশি আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে দপ্তরের তরফ থেকে। তো বুঝতেই পারলেন যে এই ভুলটাও কিন্তু একটা মারাত্মক ভুল। এরপর 5 নাম্বার ভুল কি হতে পারে, স্বামী অথবা স্ত্রীর বিবরণ এবং স্বাক্ষর না থাকা। দেখুন ফর্মের দ্বিতীয় পৃষ্ঠায় 13 থেকে 21 নাম্বার কলামে আপনার স্বামী বা স্ত্রীর বিস্তারিত তথ্য বা বিবরণ দিতে হবে। মানে এই ফর্মটা আপনাদেরকে দেখাই, ফর্মটা 2 পেজের ফর্ম, এটা হচ্ছে প্রথম পেজ এবং তারপর আছে দ্বিতীয় পেজ। তো যদি প্রথম পেজ কোনো স্বামী ফিল আপ করে থাকে তাহলে তার স্ত্রীর বিবরণ কিন্তু এই 2 নাম্বার পেজে ফিল আপ করতে হবে। আর যদি প্রথম পেজটা যদি কোনো মহিলা, বিবাহিত মহিলা ফিল আপ করে থাকে তাহলে তার স্বামীর নামটা কিন্তু স্বামীর নাম এবং তার তথ্যগুলো দ্বিতীয় পেজে আপনাদের ফিল আপ করতে হবে। এবার দেখুন আপনাদের ভুলটা কি হতে পারে। যেটা ভুল আপনাদের হতে পারে সেটা হচ্ছে আপনার স্বামী বা স্ত্রীর বিস্তারিত বিবরণ দিতে হবে। অনেকেই ভাবেন এটা জরুরি নয় এবং ফাঁকা রেখে দেন, কিন্তু মনে রাখবেন এই তথ্যগুলো না দিলে ফর্মটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আর সবশেষে রয়েছে অঙ্গীকারপত্র এবং আবেদনকারীর স্বাক্ষর বা টিপছাপ না দিলে আপনার দেওয়া তথ্যের কোনো আইনি বৈধতা থাকে না, ফলে ফর্মটি সরাসরি বাতিল বা রিজেক্টেড লিস্টে চলে যায়। তো এই কারণে কিন্তু আপনাদের ফর্মটা বাতিল হতে পারে। অর্থাৎ বুঝতেই পারলেন এই যে ফর্ম রয়েছে, ফর্মের প্রথম পৃষ্ঠাতে আপনাকে ফিল আপ করতে হচ্ছে। এবার আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর বিবরণ কিন্তু 2 নাম্বার পেজে এখানে ফিল আপ করতে হচ্ছে। আর প্রথম পেজ যদি কোনো বিবাহিত মহিলা ফিল আপ করে তাহলে কিন্তু দ্বিতীয় পেজটা তার স্বামীর তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। তো যদি কেউ মনে করে যে দ্বিতীয় পেজটা ফিল আপ করবো না, জমা করে দেবো এবং এখানে সই করব না, যেখানে সই করার জায়গা রয়েছে সই না করে ফর্ম জমা দিয়ে দেবো, তো সেক্ষেত্রে কিন্তু ফর্মটার কোনো আইনি বৈধতা থাকে না এবং সেটা কিন্তু রিজেক্টেড লিস্টে চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু ফর্মটা রিজেক্ট হতে পারে। এবারে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই ফর্মটা কীভাবে সঠিক পদ্ধতিতে আপনাদের ফিল আপ করতে হবে এবং এর সঙ্গে কী কী ডকুমেন্টের জেরক্স কপি আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে অফিসে, তা নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি। সেই ভিডিওটা প্রচুর মানুষ দেখে ফেলেছেন। আপনারাও যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন কীভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হয়। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ দেখে ফর্ম ফিল আপ করে রাখবেন। একই সঙ্গে এই ফর্ম ফিল আপের বিষয়ে একটা সার্কুলার নোটিশ প্রকাশ করা হয়েছে, সেখানে কি বলা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। এটা আপনারা দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে, সেই ভিডিওটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সুতরাং বন্ধুরা ফর্মটা জমা দেওয়ার আগে নিজের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই
এবং জমির পর্চার সামনে রেখে প্রতিটি কলাম মিলিয়ে নিন। কোনো তাড়াহুড়ো করবেন না। আজকের তথ্যটি কাজের মনে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন এবং আপনাদের পরিচিত কৃষক ভাইদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে কারোর ফর্ম বাতিল না হয়। এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।